ইউনোর সাথে তোর কিসের এত ভাব? ভেবেছিলি আমার অগোচরে অন্য পুরুষের সাথে পরকীয়া জড়াবি আর আমি কিছুই টের পাবো না? পরিত্যক্ত স্টোর রুমে ঘুটঘুটে অন্ধকারে পর্দা ছিন্ন করে একটি আবছা আলোর রেখা রুমের ঠিক মাঝখানে হয়ে এর চারপাশকে কালো ছায়া বিলীন হওয়ার থেকে একটু হলেও মুক্তি দিয়েছে। এই আলোর উৎসটা ঠিক কোথায় বলা মুশকিল। ভাঙা আসবাবপত্র ও পুরনো ফাইলের পাশাপাশি দুজন মানব মানবীকে আবছা আলোয় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুখটা ভীষণ শক্ত করে চেপে ধরে রাখায় কেবল গোংড়ানো ছাড়া আর কোনো উপায় নেই তের। নিজেকে এক অজানা পুরুষের কবল থেকে রক্ষা করার জন্য শরীরের সকল শক্তি প্রয়োগ করে দুহাত দিয়ে তাকে নিজের উপর থেকে সরানোর বৃথা চেষ্টা করছে। পুরুষালী শক্তির কাছে কি সাধারণ মেয়ে মানুষের শক্তি কখনো পেরে ওঠে? তের এমন কর্মকাণ্ডে অচেনা মানুষটা রাগের মাত্রা আরো বাড়িয়ে তোলে। এবার সে অন্য হাত দিয়ে তের চুলগুলো শক্ত করে টেনে ধরে। অসহ্য ব্যথায় মুহূর্তের মধ্যেই দৃষ্টিশক্তি হয়ে তের দু চোখ বেয়ে অশ্রুধারা পড়তে থাকে। বারবার চেষ্টা করেও তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখ দেখতে পারেনি সে। লোকটার মুখ যেন অন্ধকারে মিশে আছে। তবে পরনের পোশাক দেখে তে একটুকু আন্দাজ করতে পারে যে লোকটা এই হাসপাতালের কেউ। রক্তিম চোখে তেকে পূর্ণাঙ্গভাবে পর্যবেক্ষণ করা শেষ হলে নিজের মুখটা তের কানের কাছে নিয়ে যায়। লোকটার উষ্ণ নিঃশ্বাস তের ত্বককে স্পর্শ করতেই তার শিরা উপশিরা দিয়ে যেন এক অজানা শিহরণ বয়ে যায়। এই শিহরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তে চোখের পাতা বন্ধ করে ফেলে। হাত পা ছুড়ে নিজেকে আমার কাছ থেকে বাঁচানোর চেষ্টা করছিস, তাতে কোনো লাভ নেই। কারণ এই জীবন জাঙ্কুক যতদিন বেঁচে থাকবে ততদিন তোর মুক্তি নেই। না আমার থেকে, না তোর উপরে খাটানো আমার অধিকার থেকে। গভীর কণ্ঠে এই অপ্রত্যাশিত শব্দগুলো কর্ণপাত হলে ভয় আর উত্তেজনায় তের হৃদস্পন্দন বাড়তে থাকে। আবারও নিজেকে ছাড়ানোর জন্য জাঙ্কুকের বুকে এলোপাথারি বল প্রয়োগ করতে থাকে তে। কোনো মতে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে দৌড়ে রুম থেকে বাইরে বের হয়ে আসে। জাঙ্কুক ইচ্ছে করে তেকে পালাতে দিয়েছে, কারণ সে জানে তার এতটুকু কর্মকাণ্ডেই তে আর কখনোই ইউনোর সাথে কথা বলা তো দূরের কথা, তার সামনে যাওয়ার আগেও 10 বার ভাববে। এই কথাগুলো চিন্তা করতে করতে জাঙ্কুকের মুখে হাসি রেখা দেখা গেলেও তা স্থায়ী হয় না। সে তীক্ষ্ণ নয়নে নিজের বাম হাতের দিকে তাকিয়ে থাকে, যেটা দিয়ে কিছুক্ষণ আগে সে তের চুল ধরেছিল। যে আমার ভালোবাসার মানুষের চোখের পানির কারণ হবে তাকে আমি কখনোই ছেড়ে দেব না, সেটা আমার হাত হলেও নয়। তের চোখ দিয়ে গড়ানো প্রতিটি পানির ফোঁটার হিসেব দিতে হবে ইউনো আর এই হাতকেও। রুম নম্বর 201, জিওন জাঙ্কুক। কাঠের দরজার উপরে লাগানো প্লেটটার লেখাটা বিড়বিড় করে পড়া শেষ হলে নিজের অবস্থান থেকে এক পা পিছিয়ে যায় তে। কপালে কিছুটা চিন্তার ভাঁজ তার মনে চলে আসে। হাতে থাকা স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে সাহস করে দরজার হাতলে হাত রাখে, কিন্তু পরক্ষণেই আবার হাত সরিয়ে নেয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে আর জাঙ্কুকের মুখোমুখি হতে হবে। একটু পর কি হতে চলেছে তার লেশমাত্র কল্পনা করাতেই বারবার তের গলা শুকিয়ে যাচ্ছে। আপনি এখনো বাইরে দাঁড়িয়ে আছেন ডক্টর তে? পেশেন্টকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে তো। হঠাৎ করে কারো কণ্ঠ ভেসে এলো নিজের ভাবনায় ছেদ ঘটে তের। পিছনে তাকিয়ে দেখে খাবারের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নার্স জিমিনা। তাকে দেখে বিরক্ত ও বিষাদে মিশ্রিত বহিঃপ্রকাশ ঘটে তের চেহারায়। আমি এখনো পুরোপুরি ডক্টর হইনি, আপনাকে কতবার বলতে হবে আমি একজন মেডিকেল স্টুডেন্ট, 4th ইয়ার। অত কিছু আমি বুঝি না। ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট আমার কাছে একই, বড় ডাক্তার আর ছোট ডাক্তার। দিন শেষে তো সেই ডাক্তারই হবেন, ডাক্তারি পড়ে তো আর রাজমিস্ত্রি হবেন না। আপনার সাথে কথায় পারে কার সাধ্যি? পারবেন না যখন তাহলে আমার সাথে লাগতে আসেন কেন বলুন তো? অনেক কথা হয়েছে, তাড়াতাড়ি ভিতরে যান। এই পাগল পেশেন্টকে খাইয়ে ঘুম পড়াই, তাহলে একটু শান্তি। বাবারে বাবা, 14 বছরের পেশা জীবনে এমন একরোখা বদমেজাজি পেশেন্ট দেখিনি। এর বাবা মা একে সামলাতে না পেরে এখানে রেখে গিয়েছে নিশ্চয়ই। নার্স, আমি না গেলে হয় না? এই মেন্টাল অ্যাসাইনমেন্ট তো আরো অনেক ডাক্তার আছে, তাদেরকে দেখি আমাকেই কেন একে হ্যান্ডেল করতে হচ্ছে বুঝতে পারতেছি না। আমি তো এত কিছু জানি না, তবে শুনেছি পেশেন্টের বাড়ির লোকরা নাকি আপনাকেই পছন্দ করেছে। এতে
তে নিজের মুখটা আরো বেজার করে ফেলে। কিছুতেই তার ইচ্ছে করছে না দরজার অন্য প্রান্তে থাকা মানুষটার মুখোমুখি হতে, কিন্তু সৃষ্টিকর্তার লিখন, এর বিপরীতে তো আর কিছু করা যায় না। সকাল থেকে কিছু না খেয়ে বিছানার উপর স্থির হয়ে বসে আছে জাঙ্কুক। কয়েকজন নার্স এসে তাকে খাওয়ানোর চেষ্টা করলে ফলশ্রুতিতে আঘাত হয়ে তাদের ফিরে আসতে হয়েছে। সময় বাড়ার সাথে সাথে জাঙ্কুকের রাগের পরিমাণও বেড়ে যাচ্ছে। প্রেয়সীর সাথে খাবে বলে কখন থেকে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কোনো অস্তিত্বই সে দেখতে পাচ্ছে না। ঘন্টার কাঁটা 12টা লেখা স্পর্শ করতেই রুমের নিস্তব্ধতা ছিন্ন করে ঘড়ির শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সময়টা চোখে পড়তেই রাগে গজগজ করতে থাকে জাঙ্কুক। নিশ্চয়ই ওই ইউনোর সাথে সময় কাটাচ্ছে। ইউনো এর সাথে থাকলে তো আমার কথা মনেই পড়ে না। আজ আসুক, আমাকে অপেক্ষা করানোর মজা বুঝিয়ে দেব। দরজা খুলে ভিতরে ঢুকতেই জাঙ্কুকের রক্তিম চোখ জোড়ার সাথে চোখাচোখি হতে নিজের অবস্থানে পাথরের মতো জমে যায় তে। ভয় তার হাত পা কাঁপতে থাকে। জাঙ্কুকের চেহারা থেকে লাল আভা বের হচ্ছে, যা তের ভয়কে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। ডক্টর তে, আপনি আবারও দাঁড়িয়ে পড়লেন কেন? এমনিতেই দরজার বাইরে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও আপনার দাঁড়ানোর শখ মেটেনি? হ্যাঁ, মানে এই তো যাচ্ছি। নার্সের বলা কথাগুলো শুনে জাঙ্কুক মনে মনে খানিকটা খুশি হয়। যাক, তার মানে অন্য কারোর সাথে ছিল না, আমার রুমের বাইরেই ছিল। তাহলে ঢুকলো না কেন? আমার ভয়ে? তেমনি আমাকে ভয়ও পায়? তা পেলে মন্দ হয় না। এট লাস্ট আমাকে নিয়েই তো চিন্তা করছিল। ওর মনে শুধু আমি থাকলেই চলবে। আমার জন্য ভালোবাসা থাকুক আর ভয় থাকুক। হঠাৎ করে জাঙ্কুকের চেহারার পরিবর্তন দেখে তে অবাক হয়। কয়েক সেকেন্ড আগে যে চোখ দিয়ে অগ্নিবর্ষণ হচ্ছিল, সে চোখে যেন এক মায়ার খেলা আরম্ভ হয়েছে। তেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক একটু দুষ্ট হাসি দেয়। তা দেখে তে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। কত ক্ষুধা লেগেছে জানেন? এত দেরি করলেন কেন আমার জন্য খাবার আনতে? সকালেও তো খাবার দিয়েছিলাম, সেটা তো মুখেও তুললেন না। এখন বলছেন খাবার দিতে দেরি হলো কেন? আমি তো অন্য খাবারের কথা বলছি। জাঙ্কুকের কথায় তের মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুক এক ভুরু উঁচু করে তার দিকেই তাকিয়েছে। অন্য খাবার মানে? আপনারও তো বোঝা লাগবে না, যে বোঝার সে বুঝলেই হলো। হঠাৎ করে রুমে আরেকজন নার্স ঢুকে পড়ে। ম্যাম, আপনাকে ইউনো স্যার ডাকছে ওনার কেবিনে, এক্ষুনি দেখা করতে বলেছে। ইউনোর নামটা কানে আসতেই তে আবারও পাথরের মতো জমে যায়। সাহস করে একবার জাঙ্কুকের দিকে তাকালে দেখতে পায় তার ভয়ঙ্কর রূপ আবারও বহিঃপ্রকাশ ঘটেছে। তোর স্যারকে বল ম্যাম এখন আমার কাছে থাকবে। আমার অনুমতি ছাড়া তে ম্যাম কোথাও যাবে না, তাই না মিস তে? আমি স্পর্শ করলে সেটা হারাম কাজ। আর ওই ইউনো যখন তোকে নিজের কেবিনে একা ডেকে নিয়ে যায়, তোকে স্পর্শ করে, চুমু খায়, তখন সেটা হালাল হয়ে যায়। ওই ইউনোর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? ওর চেয়ে আমি তোকে হাজার গুণ বেশি সুখ দিতে পারি। জাঙ্কুকের মুখে এমন কুরুচিপূর্ণ কথাগুলো শুনে তে হাত দিয়ে কান চেপে মেঝেতে বসে পড়ে। এই প্রথম কেউ তার সম্বন্ধে এমন অশ্লীল মন্তব্য করে তার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করলো। এতে মুহূর্তের মধ্যেই তের রাগের মাত্রা চরম সীমায় স্পর্শ করে। রাগে গজগজ করতে করতে মুখ লাগামহীনভাবে মনের মাঝে জমে থাকা অপ্রকাশিত ক্ষোভগুলো প্রকাশ করে দেয় তে। জাঙ্কুককে পরোয়া না করে কিছু কটু কথাও শোনায় তাকে। আপনার মন মানসিকতা, চিন্তা ভাবনা এত নীচ আমি ভাবতেও পারিনি। আপনার মুখে অন্তত ইউনোর নাম মানায় না। ইউনো মানুষ হিসেবে আপনার চেয়ে অনেক উচ্চতরে। উনি জানেন কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। তাই দয়া করে আপনার নোংরা মুখে ওনার নাম উচ্চারণ করে ওনাকে কুলুষিত করবেন না। নার্স জিমিনা চলে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক বাতাসের বেগে তার কেবিনের দরজা বন্ধ করে দেয়। তারপর ঘাড় বেঁকিয়ে তার পিছনে দাঁড়িয়ে থাকা ভয়ার্থক তের দিকে তাকায়। জাঙ্কুকের মুখে ওই শয়তানি হাসি দেখে তের হাত পা কাঁপতে থাকে। তার চোখের সামনে বারবার কালকের দৃশ্য ফুটে উঠতে থাকে। জাঙ্কুক তার দিকে এগিয়ে আসতে নিলে তে দৌড়ে দরজার কাছে গিয়ে সেটা খুলতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত ঘরের বাইরে পা ফেলার আগ মুহূর্তে জাঙ্কুক
তের হাত চেপে হেঁচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। অন্য হাত দিয়ে তের পিঠের উপর শক্তি প্রয়োগ করে তাকে নিজের বুকের সাথে লেপ্টে রাখে। তের চোখের পানি জাঙ্কুকের বুকের জায়গা খানিকটা ভিজে যায়। এই সিক্ত অনুভূতি হয়তো কোনোভাবেই জাঙ্কুকের হৃদয়কে স্পর্শ করে, তাই সে কিছুটা ঠান্ডা দৃষ্টিতে তের দিকে তাকায়। মেয়েটা ভয়ে একেবারে কুঁকড়ে আছে। নিজের বুক থেকে আলাদা করে জাঙ্কুক তেকে দেয়ালের সাথে চেপে ধরে। জাঙ্কুক দেখতে পায় তার প্রেয়সী এখনো ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। অশ্রুতে টলমল করা তের ভয়াত্মক চোখ জাঙ্কুকের অন্যতম দুর্বলতা, কিন্তু তে সেগুলো তাকে দেখার সুযোগ থেকে বঞ্চিত করায় কিছুটা বিব্রত হয় সে। তাই কাটকাট গলায় বলে, তে চোখ খোলো। তে চোখ খোলে না, মুখেও কোনো শব্দ উচ্চারণ করে না। তের অনড় অবস্থা দেখে জাঙ্কুক আরো রেগে যায়। তোকে চোখ খুলতে বলেছি, আমার কথা অমান্য করার শাস্তি কতটা ভয়ঙ্কর আশা করি তোকে মনে করিয়ে দিতে হবে না। ইউনো যদি কোনো ক্ষতি না চাস তাহলে আমার বলা প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে মানবি। ইউনোর নামটা কানে আসতেই তে চোখ খুলে ফেলে। প্লিজ ইউনোর কিছু করবেন না, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। বাহ, ইউনোর জন্য দরদ উতলে উঠছে তোর। তার পরের ঘটনা তো আপনারা জানেন। অনর্গল ভাবে কথাগুলো বলার পর তে অনুধাবন করেছে সে কত বড় ভুল করেছে। জাঙ্কুককে এর আগেও সে রাখতে দেখেছে, কিন্তু আজকের অবস্থা আগের চেয়ে আরো খারাপ। আমার মন মানসিকতা নিচ। ঠিকই বলেছিস, আমি নিচ, আমি নিচ স্তরের মানুষ। তুই অবশ্যই জানিস যে সমাজের নিচ স্তরের মানুষগুলো মেয়েদের সাথে কি করে, আর আমি তো মেন্টাল অ্যাসাইনমেন্টে আছি, তাই এখন আমার কোনো শাস্তিও হবে না। জাঙ্কুকের কথাগুলো শুনে তে যেন চোখে অন্ধকার দেখছে। কি করতে কি হয়ে গেল, নিজেকে নিজের চড় মারতে ইচ্ছে করছে তে। জাঙ্কুক নিজের জামার বোতাম গুলো খুলতে খুলতে তের দিকে এগিয়ে যায়। তে বিছানা থেকে উঠতে নিলে জাঙ্কুক তের উপর উঠে তাকে বিছানার সাথে চেপে ধরে। তে বারবার তার কাছে মিনতি করতে থাকে যেন সে তার কোনো ক্ষতি না করে। জাঙ্কুক নিজের মুখটা তের কানের কাছে নিয়ে যায়। আমি অতটাও খারাপ না যে নিজের ভালোবাসাকে কলুষিত করব। আমার প্রেয়সীর গায়ে কলঙ্কের কালি লাগবে বিয়ের পরে, তবে তোকে নিজের করে নেব। কিন্তু তার মানে এই না যে আমি কিছু না করেই তোকে ছেড়ে দেব। একটা শাস্তি তোর প্রাপ্য। আপনার হাতের ব্যান্ডেজটা বড়ই বেমানান লাগছে মিস্তে। 5 মিনিট পর ক্লাস শুরু হবে বিধায় তে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বের হচ্ছিল। সদর দরজা দিয়ে বের হওয়ার ঠিক আগ মুহূর্তেই কারো কণ্ঠস্বর তার কানে ভেসে এলে তে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। খানিক বিব্রত চোখে পিছনে তাকালে ডাক্তার ইউনোকে দেখতে পায়। গাঢ় সবুজ শার্টের উপর সাদা অ্যাপ্রন, ফর্সা লম্বা ছেলেটা দেখতে পুরোই হাসপাতালের ক্লাস বয়। তের চোখে চোখ রেখে একটা পিলারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। তে ভয়াত্মক চোখে প্রথমে আশপাশটা ভালো করে দেখে নেয়। কোথাও জাঙ্কুকের অস্তিত্ব খুঁজে না পেয়ে মানসিকভাবে খানিকটা স্বস্তি অনুভব করে সে। এবার একটু হাসার চেষ্টা করে ইউনোর দিকে কয়েক কদম এগিয়ে যায় সে। কালকে রান্না করতে গিয়ে হালকা ছ্যাঁকা লেগেছে, ওষুধ লাগিয়েছি, ঠিক হয়ে যাবে। এত অসাবধানতা হলে চলে? হাতে তো ওষুধ লাগিয়েছেন, কিন্তু আপনার হাতের ব্যথা পাওয়ার জন্য অন্য জায়গায় অন্য কারো ব্যথা হচ্ছে, সেটা কি সারাবে? আপনার কথাটা ঠিক বুঝলাম না। আর কিছুক্ষণ পর না আপনার ক্লাস আছে, তাড়াতাড়ি যান, না হলে লেকচার মিস করবেন। ইউনোর কথায় তের হুঁশ ফিরে আসে। বাম হাতের উপর ঘড়িতে সময় দেখে তাড়াতাড়ি পা চালায় হাসপাতাল থেকে বের হয়ে যায়। দৃষ্টিসীমায় তে অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত ইউনো অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তারপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কেবিনের দিকে চলে যায় সে। হোস্টেলে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। বিছানায় ব্যাগটা রেখে তে ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে বাইরে বের হয়ে এলে তার হাতের উপরে নজর যায়। সাদা হাতের উপর দাগগুলো এখনো লাল হয়ে আছে। সেদিন জাঙ্কুক ব্লেড দিয়ে তের হাতের চামড়া কেটে গোটা গোটা করে নিজের নামটি লিখেছিল। ব্যথায় যন্ত্রণায় শুধু কাতরাচ্ছিল, মুখ চেপে ধরে রাখায় একটু শব্দ করতে পারেনি তে। হাতের নাম খোদাই করলেই কি মনের মাঝে সেই নাম লেখা হয়ে যায়? জাঙ্কুক বারবার দাবি করলেও তের মনে তার ভালোবাসার সম্বন্ধে সন্দেহ জাগে। কেউ কাউকে ভালোবাসলে কি করে এত নিষ্ঠুর হতে পারে? জাঙ্কুকের সাথে তার কোনো ভালো স্মৃতি নেই যেটাকে আঁকড়ে ধরে নিজের মনকে সে জাঙ্কুকের দিকে ধাবিত করবে। তের মনে কি
সত্যি জাঙ্কুকের জন্য আলাদা কোনো অনুভূতি নেই, নাকি শুধু আছে ঘৃণা, ভয় আর বিরক্ত? এই প্রশ্নগুলোর উত্তর সত্যিই তের জানা না। নিজের মনকে প্রশ্ন করে কখনো সে তার কাঙ্ক্ষিত উত্তর পায়নি। ফোনের শব্দে তের চিন্তার সমাপ্তি ঘটে। ফোনটা হাতে নিলে দেখতে পায় অচেনা নম্বর থেকে কল হয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে একজনের কণ্ঠ শুনে তের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই শীতের মাঝেও তার কপাল বেয়ে ঘাম ছুটে যায়। কুত্তার বাচ্চা, কি ভাবছিস আমার আড়ালে ওই ইউনোর সাথে নষ্টামি করবি আর আমি জানতে পারবো না? আমার থেকে শত মাইল দূরে থাকলেও তোর উপর সবসময় আমার নজরে থাকতে। আজকেই তোর ওই আশিক ইউনোকে যদি আমি হুইল চেয়ারে না বসিয়েছি, তাহলে আমার নামও জিও জাঙ্কুক না। জ্ঞান ফিরতেই নিজেকে বিছানার সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে তে। আদো আদো চোখে চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করেও নিজের অবস্থান আন্দাজ করতে পারছে না সে। অতি ক্ষীণ আলোয় রুমটা ঘন অন্ধকারের সাথে পেরে ওঠেনি। তাই তে এতটুকুই বুঝতে পারে যে সে এক অজানা জায়গায় কারো জিম্মি আছে। তের হাতের বাঁধন খোলার চেষ্টা করে, কিন্তু ফলশ্রুতিতে হাতের কিছুটা অংশের ত্বক ছিলে যাওয়া ছাড়া আর তেমন কিছুই হয় না। এমতো অবস্থায় চোখের পানি বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তে। চোখ বন্ধ করে তে কাল রাতের কথা মনে করার চেষ্টা করে। কণ্ঠস্বরটা শোনা মাত্রই তে বুঝে যায় কলের ওপ্রান্তে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। ভয়ে আর বিস্ময়ে তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আর জাঙ্কুক নির্ঘাত ইউনোর একটা ক্ষতি করবে, এই আশঙ্কায় তে হাত কাঁপতে শুরু করে। জাঙ্কুক যে রেগে ঠিক কেমন হিংস্র হয়ে যায় সেটা তের চেয়ে ভালো আর কে জানে। কয়েক মুহূর্ত চিন্তা করার পর তে দ্রুত ইউনোকে কল করে। প্রথমে কল কেউ রিসিভ করে না। এতে তের সন্দেহ আরো তীব্র হতে থাকে। তার চোখের কোণে নোনা জল জমে। 5 বারের মাথায় কলটা রিসিভ হয়। হ্যালো ইউনো, আপনি ঠিক আছেন তো? ফোনের স্ক্রিনে মাই লাভ তে লেখাটা ভেসে উঠতেই ইউনোর মুখে হাসি ফুটে ওঠে। এই কলটার জন্য যে কতদিন ধরে সে অপেক্ষা করেছে তা বলাই বাহুল্য। গলাটা একবার কেশে পরিষ্কার করে কল রিসিভ করে সে, কিন্তু মুহূর্তেই তের কান্না মিশ্রিত কণ্ঠ ইউনোকে ভাবিয়ে তোলে। বুড়ো জোড়া কুচকে ইউনো বলে, আমি ঠিক আছি। আপনি কি ঠিক আছেন তে? আপনার কণ্ঠ এমন লাগছে কেন? আপনি কি কোনো বিপদে পড়েছেন? ইউনো ঠিক আছে শুনে খানিকটা স্বস্তি বোধ করে তে। তার বুক থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেছে। এমন নয় যে তের মনে ইউনোর জন্য বিশেষ কোনো অনুভূতি আছে। আসলে নিজের জন্য অন্য কারো ক্ষতি হোক তে সেটা কখনোই চায় না। না, আমিও ঠিক আছি। সরি এত রাতে ডিস্টার্ব করার জন্য। কথাটা বলেই তে ফোন কেটে দেয়। হ্যালো তে, কি হলো বলুন? হ্যালো তে, যা ফোনটা কেটে দিল। তে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে। মাথায় ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে পুছতে পুছতে আয়নার দিকে পা বাড়ায় তে। আয়নার দিকে তাকাতেই তে নিজের প্রতিচ্ছবির পাশাপাশি নিজের পিছনে আরো অন্য একজনের অস্তিত্ব লক্ষ্য করে। পিছনে ঘুরলেই রুমাল চেপে তাকে অজ্ঞান করে ফেলে। দরজা খোলার শব্দে তের ভাবনায় ছেদ ঘটে। তার সামনে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। জাঙ্কুক তের ভয়ার্ত চোখ দেখে একটা ডেভিল মার্কা হাসি দেয়। তারপর তের কাছে এসে হাঁটু গেড়ে বসে। জান, খুব কষ্ট হচ্ছে। আমারও অনেক কষ্ট হয় যখন দেখি তুই আমাকে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলছিস, সময় কাটাস। প্রথমে ভেবেছিলাম ওই ইউনোকে তার কৃতকর্মের ফল দেব, কিন্তু পরে চিন্তা করে দেখলাম আগে তোকে ঠিক করতে হবে, তারপরে অন্যের ব্যাপার দেখব। তো মাই জানতে এই পাগল আশিকের অত্যাচারের জন্য তুমি রেডি তো? নগ্ন লোমশ বুকে মাথা রেখে নিশ্চিন্তে একটু একটু করে ঘুমের দেশে তলিয়ে যাচ্ছে তে। ভয়ঙ্কর নিস্তব্ধ নীরবতা ও ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে দুই নরনারীর শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজই অবশিষ্ট নেই। রক্তমাখা হাত দিয়ে আলতো করে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জাঙ্কুক। তের ছোঁয়ার উষ্ণতা আর হৃদয়ে এতটা ভালো লাগার অনুভূতি স্রোত বইয়ে দিচ্ছে যে সে পরম আনন্দে চোখ বুজে শুধু প্রেয়সীর ঘ্রাণ গ্রহণ করছে। জাঙ্কুক তেতে এতটাই মশগুল যে হাতের জ্বালা পোড়ার অনুভূতি যেন বাষ্পের মতো বিলীন হয়ে যাচ্ছে। এটাই হয়তো তাদের একান্তে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্ত, যাতে কোনো ধরনের বল প্রয়োগ কিংবা জোর জবরদস্তি নেই।
তের মাথাটা আস্তে করে নিজের বুক থেকে সরিয়ে অতীব সাবধানে বালিশের উপর রেখে পরম যত্নে তার কপালে একটি ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। তারপর ধীরে ধীরে নিজের পা দুটো মাটিতে রেখে জাঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়। সাথে সাথে জাঙ্কুকের চেহারার ভঙ্গি বিরাট পরিবর্তন হয়। এতক্ষণে যে মুখে তৃপ্তির হাসি বজায় ছিল, এখন তাতে ফুটে উঠেছে সেই চিরচেনা পৈশাচিক হাসি। ঘাটটা কাত করে মেঝেতে থাকা দুইটা লোকের লাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করে আবারও হাসিতে ফেটে পড়ে। এই জীবন জাঙ্কুক বেঁচে থাকতে কারো পক্ষে আমার কাছ থেকে আমার প্রাণের থেকে কেড়ে নেওয়া সম্ভব না। আর কেউ যদি সাহস করে আমার জানের গায়ে তার নোংরা হাত দিয়ে স্পর্শ করতে আসে, তার শেষ পরিণতিও ঠিক এমনই হবে। ইউনো, তুই অনেক বড় ভুল করলি আজকে। এতদিন ছোট ভাই হওয়ার কারণে তোকে ক্ষমা করেছি। তোর ভুল থাকা সত্ত্বেও তেকে কষ্ট দিয়েছি, কিন্তু আজ তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। কি ভেবেছিস এর ফল তুই ভোগ করবি না? খুব শীঘ্রই নিজের কাজের মাসুল তোকে দিতে হবে। আরেকবার তের ঘুমন্ত চেহারার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে লাশ দুটো বাড়ির পাশে জঙ্গলে ফেলে দিয়ে আসে। ইউনোর পাঠানো লোকদের থেকে নিজের পেশিকে উদ্ধার করতে গিয়ে নিজেকেও কিছুটা জখম হতে হয়েছে জাঙ্কুকের। এমন ক্ষত তার কাছে পানি ভাত। এর আগেও কতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে, তার কোনো ইয়ত্তা নেই। নিজের ক্ষতগুলোতে সাদা ব্যান্ডেজে চাদরের আড়াল করে ক্লান্ত শরীরটাকে বিছানায় টেনে নিয়ে যায় জাঙ্কুক। তারপরে তেকে জড়িয়ে ধরে জাঙ্কুকও ঘুমের দেশে তলিয়ে যায়। বড় ভাইয়ের ভালোবাসার উপর তোর কুদৃষ্টিটা আরোপ না করলেই হতো না ইউনো? মায়ের কথাগুলো কর্ণগোচর হতেই তার দিকে চোখ বড় বড় করে তাকায় ইউনো। চোখ মুখ খিচে মুহূর্তে মায়ের ঠিক সামনে এসে দাঁড়ায় সে। আমি কারো ভালোবাসার দিকে কুনজর দেইনি। আমার ভালোবাসার মানুষের উপর আপনার প্রিয় ছেলে শকুনের দৃষ্টি প্রয়োগ করেছে। তেকে আমি আরো 4 বছর আগ থেকেই ভালোবাসি। ও শুধু আমার, আর কারো না। তাই বলে সামান্য একটা মেয়ের জন্য ভাই ভাই অশান্তি সৃষ্টি করছিস? একটা গেলে আরেকটা পাবি। কি আছে ওই মেয়েতে যে দুই ভাই তাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিস? খবরদার, তের নামে একটা বাজে কথা আমি আপনার মতো জাহান্নামে কীটের মুখ থেকে শুনতে চাই না। তে ঠিক কেমন মেয়ে সেটা আপনার না জানলেও চলবে। ছোট থেকে আমার প্রতিটা জিনিস কেড়ে নিয়েছে ওই জাঙ্কুক। এখন আমার ভালোবাসার দিকেও ও নজর দিয়েছে। এটা আমি কখনোই হতে দেব না। তার জন্য আমাকে কারো খুন করতে হলে আমি তাই করব। নতুন দিনের সূচনা লগ্নে মিষ্টি রোদের আলোয় ঘুম ভাঙে তের। ঘুমের ঘোর থেকে নিজেকে মুক্ত করতে খানিক মুহূর্ত কেটে যায়। ডাগর ডাগর দুই চোখ জোড়া খুলতেই নিজেকে এক শক্তিশালী বন্ধনে আবদ্ধ অবস্থায় আবিষ্কার করে তে। আরেকটু ভালো করে তাকিয়ে বুঝতে পারে সে এখন জাঙ্কুকের বুকের মাঝখানে বন্দী হওয়া আসামি। উপরন্তু সে নিজেও জাঙ্কুককে জাপটে ধরে তার বুকের উপরে শুয়ে আছে। এর আগেও তের অনেক কাছাকাছি এসেছে জাঙ্কুক, তবে এবারের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন কেবল পরিস্থিতিতে নয়, বরং স্বেচ্ছাচারিতায়। বলতে গেলে এবার জাঙ্কুক তের সম্মতিতেই তাকে স্পর্শ করেছে। তে অতি সাবধানে নিজের উপরে থাকা জাঙ্কুকের শক্তিশালী হাতটা সরানোর চেষ্টা করতে থাকে। উদ্দেশ্য ছিল জাঙ্কুকের ঘুম ভাঙার আগেই নিজেকে বন্দিদশা থেকে মুক্ত করা, কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। তের নড়াচড়ায় জাঙ্কুকেরও ঘুম ভেঙে যায়। জাঙ্কুককে চোখ পিটপিট করতে দেখে তে যেন কলিজা শুকিয়ে যায়। এই অবস্থায় জাঙ্কুক জেগে উঠলে যে তাকে ভীষণ লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা ভালোই বুঝতে পেরেছে তে। আধখোলা চোখে জাঙ্কুক তের দিকে তাকায়। আহত হাতের আঙুলগুলো দিয়ে তের মুখের উপরে পড়া এলো চুলগুলো কানের পাশে গুঁজে দেয়। জাঙ্কুকের স্পর্শে তে কেঁপে ওঠে। এই স্পর্শে নেই কোনো জোর জবরদস্তি কিংবা কোনো কুটিলতা। জাঙ্কুকের দেওয়া এই নিষ্পাপ স্পর্শ তের মনে এক অন্যরকম অনুভূতির স্পর্শ করে। তে লজ্জায় লাল হয়ে গালে হালকা করে একটা চুমু খায় জাঙ্কুক। এত সকালে দিলে তো আমার কাঁচা ঘুমটা ভেঙে। এখন সারা দিনটা আমার খারাপ যাবে। এত নড়াচড়ার কি আছে শুনি? আপনি আমাকে ছাড়ুন। না ছাড়লে কি করবে শুনি? আমার ঘুম এখনো শেষ হয়নি। আপনাকে তো আমি ঘুমাতে বারণ করছি না। আমাকে ছাড়ুন। জানোতে, কাল রাতে তুমি এই বুকে ছিলে বলে প্রায় 10 বছর পর একটু শান্তিতে ঘুমিয়েছি। আর তুমি বলছো যে তোমাকে ছেড়ে দিতে। তোমাকে ছেড়ে দেওয়া মানে নিজের সুখ শান্তি বিসর্জন দেওয়া।
তে কিছুক্ষণ আবেগহীনভাবে জাঙ্কুকের দিকে চেয়ে থাকে। জাঙ্কুক এইবার একটি দীর্ঘশ্বাস ছাড়ে, তেকে নিজের বাহুডোর থেকে মুক্ত করে। ছাড়া পেয়েই তে এক লাফে মেঝের উপরে সোজা হয়ে দাঁড়ায়। তারপর চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করে বলে, মিস্টার জিয়ন জাঙ্কুক, ওই লোকগুলো জানে মেরে দিয়েছে। জাঙ্কুকের কথাগুলো কর্ণগোচর হওয়া মাত্রই তে অবাকের শীর্ষে পৌঁছায়। তার গোটা দুনিয়া যেন ভনভন করে ঘুরতে থাকে তার চোখের সামনে। একটা মানুষ দুটো মানুষকে খুন করে কিভাবে এরকম নিশ্চিন্তে শুয়ে থাকতে পারে? আপনি কি মজা করছেন? না, তোমার সাথে কি আমার মজার সম্পর্ক যে মজা করব? হ্যাঁ, কিছুটা মজা করাই যায়, তবে সেটা বিয়ের পর, এখন না। কথাটা বলেই জাঙ্কুক মুখে একটা বাঁকা হাসি টেনে আর চোখে তের দিকে তাকায়। তে তার হাতের কাছে থাকা একটি বালি জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। আপনি কি পাগল? জলজন্ত মানুষগুলোকে খুন করেছেন, তাও আবার নিজের হাতে। এটা প্রথম না, এর আগেও আমি নিজের হাতে মানুষকে পরলোকে পাঠিয়েছি। আর তুমি ভাবলে কি করে অন্য কেউ তোমাকে স্পর্শ করবে আর আমি তাদের কোনো শাস্তি না দিয়ে তাদের এমনি এমনি ছেড়ে দেব? আমি কি ওই ইয়োনোর মতো নাকি? আপনি এখানে কেন ওনাকে টানছেন? কারণ ওই ইয়োনোই তোমাকে তুলে নেওয়ার জন্য লোকগুলোকে পাঠিয়েছিল। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার অতি পরিচিত মানুষের আসল রূপ তোমার চোখের সামনে দীপ্ত রূপে প্রকাশিত হয়। হয়তো এতদিন তারা ভালো মানুষের নাটক করে, কিংবা হয়তো আমরা নিজেরাই তাদের ঠিকমতো না চিনে অবচেতন মনে তাদের এক কাল্পনিক রূপ দিয়ে থাকি, যার সাথে বাস্তবের মানুষের কোনো ক্ষেত্রে সাদৃশ্য নেই। তবে তের ক্ষেত্রে ঠিক কি ঘটেছে তা বলা মুশকিল। মুখে স্বীকার না করলেও তে মনে মনে জানে সে ইয়োনোর মতোই একজন ছেলেকে তার নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছে। কিন্তু ইয়োনোর প্রতি তার তেমন কোনো অপ্রকাশিত গভীর অনুভূতি ছিল না। সেটার কারণ হিসেবে হয়তো জাঙ্কুকের নামে চলে আসে, কারণ ইয়োনো আগেই তের জীবনে জাঙ্কুকের অনুপ্রবেশ ঘটে। তে বারংবার জাঙ্কুকের মাঝে ইয়োনোর প্রতিফলন দেখতে চেয়েছে, কিন্তু ফলশ্রুতিতে জাঙ্কুকের হিংস্রতা আর নির্মমতার সম্মুখীন হতে হয়েছে তেকে। তবে জাঙ্কুকের অকৃত্রিম ভালোবাসা তার সকল বর্বরতাকে কাটিয়ে প্রিয়তমার ছোট্ট হৃদয়ে নিজের জন্য জায়গা করে নিতে সক্ষম হয়েছে। যাই হোক, ইয়োনোর নামে এমন ভয়ানক অভিযোগ শুনে তে যেন আকাশ থেকে পড়ে। তার মন ও মস্তিষ্ক দুটোই জাঙ্কুককে বিশ্বাস করতে চায় না। আপনার কিসের এত শত্রুতা ডাক্তার ইয়োনোর সাথে? কাজের প্রয়োজনে কেবল আমার ওনার সাথে কথা বলতে হয়, এছাড়া তো তেমন কিছুই না। তাহলে কিসের এত হিংসা, কিসের এত রাগ? তের কথা শুনে জাঙ্কুক দেয়ালে মাথা রেখে একটা তাচ্ছিল্যের হাসি হাসে। এখনো অনেক কিছু তোমার অজানা জান। যেদিন সবটা জানতে পারবে সেদিন তুমি বুঝবে কেন আমি তোমাকে ওই ছেলেটার সাথে মিশতে দিতে চাই না। আমি এক্ষুনি এই মুহূর্তে জানতে চাই কারণটা কি, আর সাথে এটাও জানতে চাই মানসিকভাবে আপনি সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও কেন আপনি মানসিক রোগী হিসেবে মেন্টাল অ্যাসাইনমেন্টে ভর্তি? তোমার উপর গোয়েন্দাগিরি করার জন্য। কি? আমি মনে হয় ভুল শুনেছি। না, তুমি ঠিকই শুনেছো। আমি তোমাকে আমার দৃষ্টিসীমার বাইরে যেতে দেব না, তাই আমি তোমার রোগী সেজে তোমার কাছেই থাক। রিয়েলি মিস্টার জাঙ্কুক, ইউ আর ম্যাড। ইয়েস, অনলি ইউ অ্যান্ড ইউর লাভ। রুমের লাইট অফ করে নিজের বিছানায় হাত পা ছুঁড়ে শুয়ে আছে তে। কিছুক্ষণ পর পর ঘড়ির শব্দ কানে এলো। তার দু চোখে যে ঘুম আসছে না। মাথা থেকে জাঙ্কুকের বলা কথাগুলোই খালি ঘুরপাক খাচ্ছে। এক সময় নিজের মনের সাথে না পেরে গায়ের উপর থেকে চাদর সরিয়ে সোজা হয়ে বসে পড়ে। কি সেই রহস্য যেটা জাঙ্কুক আর ইউনোকে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে রেখেছে? আর ইউনো কি সত্যি আমার সামনে এতদিন ভালো হওয়ার নাটক করেছে? সকল প্রশ্নের উত্তর আমাকে বের করতেই হবে। ইউনো স্যার আমাকে ডেকেছিলেন? প্রত্যাশিত মানুষের মিষ্টি মধুর কণ্ঠ কানে ভেসে আসতেই ইউনো পিছন ঘুরে তাকায়। সাথে সাথেই তার মুখে ফুটে ওঠে এক আনন্দের হাসি। ইউনোর ইচ্ছে করে এক দৌড়ে তেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু নিজের এই অতৃপ্ত ইচ্ছাকে ভালো মানুষের চাদরে লুকিয়ে তে ঠিক সামনে বুকে হাত গুজে দাঁড়ায়। আপনি কেন কিছু না জানিয়ে এই কয়দিন ছুটি কাটিয়েছেন? কোনো ইমার্জেন্সি ছিল কি? না স্যার, আসলে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। একে তো মেডিকেলের পড়া, তার উপরে হাসপাতাল, দুটো সামলাতে গিয়ে ওই একটু।
তের মুখে অসুস্থতার কথা শুনে ইয়োনো কিছুটা বিচলিত হয়ে পড়ে। প্রথমে তের কপালে, তারপরে গালে হাত রেখে বলে, এখনো কি শরীর খারাপ করছে? খারাপ লাগলে বাসায় গিয়ে রেস্ট নিন, এদিকে কাজ আমি সামলে নিচ্ছি। জাংকুক ব্যতীত অন্য আরেক পুরুষের স্পর্শ তের ঠিক সহ্য হয় না, তাই এক পা পিছিয়ে নিজেকে ইয়োনোর স্পর্শের সীমানার বাইরে নিয়ে যায়। তারপর মুখে একটি কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, না স্যার, এখন ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে না। আমি চিন্তা না করলে কে করবে? ওই জাংকুক। কথাটা ইয়োনো অনেক আস্তে করে বলে যাতে তে কান পর্যন্ত না যায়, কিন্তু তে ঠিকই আন্দাজ করতে পারে যে তার উপরে ইয়োনোর এক অভিন্ন রকমের নজর আছে। স্যার, আমি আসি। এই হাসপাতালে কিছু স্পেশাল পেশেন্ট আছে যারা আমাকে ছাড়া অন্য কারো কাছে ট্রিটমেন্ট গ্রহণ করে না, তাদের জন্য আজকে আপনাকে সময় দিতে পারলাম না। কথাটা বলেই তে দ্রুত ইয়োনোর কেবিন ত্যাগ করে। তে চলে যেতে ইয়োনোর ফেসিয়াল এক্সপ্রেশন পরিবর্তন হয়ে যায়। রাগে তার চোখ লাল হয়ে ওঠে। ওই স্পেশাল পেশেন্টদের দ্রুত আমার আর তোমার মাঝ থেকে সরাতে হবে, না হলে আমাদের দুজনকে এক হতে দিবে না, কেড়ে নেবে তোমাকে আমার থেকে। রুমে ঢুকতেই তে দেখতে পায় জাংকুক পায়ের উপরে পা তুলে গম্ভীর মুখে চোখ বন্ধ করে বসে আছে। তের উপস্থিতি টের পেয়েও তার কোনো হেলদোল নেই দেখে তে খানিকটা অবাক হয়। জাংকুকের পাশে তার দুপুরের খাবার পড়ে আছে, সম্ভবত আধ ঘন্টা আগে দেওয়া হয়েছে, ছুঁয়েও দেখেনি সে। তে প্লেটটা হাত দিয়ে চামচ নিয়ে ভাত মাখানোর সময় এক রাশভারী পুরুষালী কণ্ঠ শুনে পাথরের মতো জমে যায়, ওই খাবারে হাত দিও না জান, ওতে বিষ আছে। কি বলছেন, বিষ? হাসপাতালের খাবারে কে বিষ মিশাবে? আমি মিশিয়েছি। কিন্তু কেন? ইয়োনোকে বিষ খাওয়ানোর জন্য। জাংকুকের এমন কথায় তে হতভম্বের মতো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর হাত থেকে প্লেটটা টেবিলে রেখে জাংকুকের মুখোমুখি বসে পড়ে। আপনি জানেন আপনি কি বলছেন? হ্যাঁ, খুব ভালো করেই জানি। আপনি কি হুঁশে আছেন মিস্টার জাংকুক? ইয়োনোকে মেরে আপনার কি লাভ? শুধু ইয়োনোকে কেন, আমাদেরকে যে আলাদা করতে চাইবে সবাইকে জানে মেরে ফেলবো আমি। আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেওয়ার স্পর্ধা সে কিভাবে দেখালো, তার জন্য জানে মেরে ফেলবেন? হ্যাঁ, ফেলবো। আচ্ছা, ইয়োনো আপনার কি হয়? কেন এত রাগ তার প্রতি? ইয়োনো আমার সৎ ভাই, যে কিনা আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার মাকে মেরে ফেলেছে, বাবাকে প্যারালাইজড বানিয়ে রেখেছে। গভীর চুম্বন শেষে জাংকুকের কাছ থেকে ছাড়া পেয়েছে তে। তের মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে, কারণ চুমুটা সে নিজেই দিয়েছে। যেন জাংকুকের অদম্য রাগকে খানিকটা সময়ের জন্য ঠান্ডা করা যায়। জাংকুক নিজেকে সামলে নিয়ে তেকে একটানে নিজের কোলে বসিয়ে নেয়, তারপর এক তৃষ্ণার্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। তে তখনও লজ্জায় অন্যদিকে তাকিয়েছিল, কিন্তু জাংকুকের তীক্ষ্ণ দৃষ্টি তেকে তার দিকে তাকাতে বাধ্য করে। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, আপনাকে শান্ত করার জন্যই করেছি। ভাববেন না ভালোবেসে আপনাকে চুমু খেয়েছি, অতটাও পাগল নই আমি। পাগল তুমি কেন হবে তে? পাগল তো আমি, তাও এক পাগলের ডাক্তারের প্রেমে। মেয়েদের কখনো ছেলেদের জন্য পাগল হতে দেখেছো? ছেলেরাই বারবার পাগল হয়ে তোমাদের জন্য। তোমরা মেয়েরা অনেক স্বার্থপর। জাংকুকের কথাগুলো শুনে তে প্রচন্ড রাগ পায়। নিজের কোমর থেকে জাংকুকের হাতটা সরিয়ে দাঁড়িয়ে যায়, তারপর একটু ঝুঁকে রাগী দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আমি স্বার্থপর? জানেনই যখন, তাহলে এখানে পাগল সাজার নাটক করে পড়ে আছেন কেন? স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে নিঃস্বার্থ পরায়ণ কোনো মেয়েকে বিয়ে করুন। তেকে রাখতে দেখে জাংকুক মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে থাকে। তে একদম পাক্কা গিন্নির মতো তাকে কথা শোনাচ্ছে। জাংকুক তো এমনই এক জীবন সঙ্গিনী চেয়েছে, যেখানে কেবল সে তার তেই থাকবে, থাকবে না কোনো ইয়োনোর মতো তৃতীয় ব্যক্তি। অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যাব, বিয়ে করব, সংসার করব। তুমি বললেও তোমাকে তুলে নিয়ে বিয়ে করতে আমার আপত্তি নেই। আমার আবার মানুষকে কিডন্যাপ করতে অনেক ভালো লাগে, বলতে পারো এটা আমার হবি। এক্সপেক্টেড দ্যাট আপনার সাথে কথা বলাও বৃথা, গায়ে লাগে না তো আপনার কোনো কথা। তোমার বলা হাজার অপমান এই জীবন জাংকুক সহ্য করতে পারবে যদি পুরো দুনিয়াকে উপেক্ষা করে দিন শেষে তুমি আমার কাছে ফিরে আসো। রাতে ঘুমিয়ে তলিয়ে যাওয়ার সময় যদি আমার বুকে মাথা রাখো। আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন?
এর প্রমাণ আমি হাজারবার দিয়েছি, তে লাগলে আরো দেব, কিন্তু এই প্রশ্ন করে আমাকে বারবার কষ্ট দিও না। আচ্ছা, ভালো যখন বাসেন তাহলে সকল অপকর্ম ছেড়ে আমার সাথে অন্য কোথাও থাকতে রাজি আছেন, যেখানে আমাদের অতীতের কালো ছায়া আমাদেরকে স্পর্শ করতে পারবে না? বলুন, রাজি আছেন? এর কথা শুনে জাংকুক জোরে জোরে হাসতে থাকে। জাংকুকের আচমকা এই হাসির কোনো কারণ খুঁজে পেল না তে ভীষণ বিরক্ত হয়। এখানে হাসির কি দেখলে? তোমার মনে হয় ইউনো আমাদের একসাথে থাকতে দিবে? ওকে পৃথিবী থেকে না সরালে আমাদের শান্তি অনুভব করতে দিবে না। তাই সবার আগে ওকে পৃথিবী থেকে সরাতে হবে, ওর জানটা বের করতে হবে। হাতে বিশেষ শিশি নিয়ে দাঁড়িয়ে আছে ইউনো, তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ে কাঁপতে থাকা এক নার্স। এই হাসপাতালে নতুন জয়েন করেছে সে, অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে শহরে এসেছিল। ভাগ্য সহায় হয় কয়েকদিনের মধ্যে এই হাসপাতালে চাকরিও হয়ে যায়, কিন্তু এখনো চাকরির কনফার্মেশন পায়নি সে। এই সুযোগেরই সদ্ব্যবহার করছে ইউনো। চাকরি বাঁচানোর জন্য একজন নিরীহ মানুষের প্রাণ নিতে হবে শুনে প্রথমে সেও আপত্তি জানিয়েছিল, কিন্তু পরে লোভের ফাঁদে পা দিয়েছে নার্সটি। রাতে ঘুমানোর ওষুধের পরিবর্তে এই শিশিটা পেশেন্ট নং 201 এর গায়ে ইনজেক্ট করতে হবে তোমাকে। যদি করতে পারো তাহলে কালকে সকালে চাকরির কনফার্মেশন পেয়ে যাবে। নার্সটা নিঃশব্দে ইউনোর কাছ থেকে বিশেষ শিশিটা নিয়ে চলে যায়। আজকে তোকে কে বাঁচাবে জাংকুক? তুই আমার জীবনের সবচেয়ে বড় পথের কাঁটা। তোকে সরাতে পারলে বাবার সম্পত্তির পাশাপাশি তেও আমার। এটা কিসের ইনজেকশন? ইনজেকশনের সুচ জাংকুকের ত্বক ভেদ করার ঠিক আগ মুহূর্তে তের কথায় নার্স থেমে যায়। হঠাৎ পিছন থেকে কারো কণ্ঠ শুনে তার হাত কাঁপতে থাকে। নার্সের এমন বেসামাল অবস্থা দেখে তের মনে সন্দেহ জমতে শুরু করে। সন্দেহের দৃষ্টিতে একবার নার্সের দিকে আরেকবার ইনজেকশনের দিকে তাকাচ্ছে। রাতে যা যা ওষুধ সব আমি ওনাকে খাইয়ে দিয়েছি। আপনার কেন ইনজেকশন দেওয়া লাগবে? না মানে ইউনুস স্যার দিতে বলেছেন। আচ্ছা, ইনজেকশনটা আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। নার্স কিছু চিন্তা না করে তাড়াতাড়ি তের হাতে ইনজেকশনটা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তে ইনজেকশনটা হাতে নিলে সে বুঝতে পারে এটা কোনো ওষুধ নয়, বরং অন্য কিছু। বিষ দিয়ে কেন মারতে চেয়েছিলেন জাংকুককে? ইউনো অবিশ্বাস্য দৃষ্টিতে তের দিকে তাকায়। নিজের কুকর্মের কথা ভালোবাসার মানুষটার সামনে প্রকাশিত হয়ে যাবে ভাবতে পারেনি সে। ইউনো নিজেকে শান্ত রেখে চেয়ার থেকে উঠে তের মুখোমুখি দাঁড়ায়, মুখে একটি মিষ্টি হাসি। এই হাসি দিয়েই হয়তো সে নিজের কুকর্মটাকে ঢাকতে চেয়েছিল। কি বলছো এসব তে? আমি কেন একজন পেশেন্টকে মারতে যাব? উনি কি আপনার কাছে শুধুই একজন পেশেন্ট, নাকি সৎ ভাই, নাকি সম্পত্তির ভাগীদার? ইউনোর মুখ ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে, মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কয়েক মুহূর্ত পর ইউনো মুখ তুললে তে তাকে দেখে একটু ভয় পায়। তার মানে ওই হারামিটা তোকে সব বলে দিয়েছে, তাই না? ওই জাংকুকের জন্য আমি নিজের মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, তাই ওকেও ওর মায়ের ভালোবাসা পেতে দেইনি। নিজের হাতে একটু একটু করে মেরেছি ওর মাকে। ডাক্তার ইউনো, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি খুন করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোকে না পাওয়ার কষ্টে যন্ত্রণায় পাগল হয়ে গেছি। ওই জাংকুককে তার মায়ের কাছে না পাঠানোর আগে আমার শান্তি নেই। আমার আর তোমার মাঝে যে যে আসবে তাকেই আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। আর তুমি কেন বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সব সময় ওই সাইকো জাংকুকের সাথে থাকো। জাংকুক সাইকো না, সাইকো তো আপনি ডাক্তার ইউনো। আমি ভাবতে পারিনি আপনি এতটা নীচ। ইন্সপেক্টর, ওনাকে অ্যারেস্ট করুন। দরজার বাইরে পুলিশ দোষীর মুখে স্বীকারোক্তির জন্য অপেক্ষা করছিল। তের কণ্ঠ পাওয়ার সাথে সাথে তারা ভিতরে এসে ইউনোকে নিয়ে চলে যায়। জান, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে জানো। মন চাচ্ছে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। কোথায় কোন কথা বলতে হয় জানেন না আপনি? বাসরাতে নববিবাহিত বউকে বলছেন খেয়ে ফেলবেন। আক্কেল জ্ঞান নেই আপনার জাংকুক? আক্কেল জ্ঞান না থাকুক, রোমান্টিক জ্ঞান ঠিকই আছে। কাছে আসো জান, বংশের বাতি জ্বালাতে হবে। আপনার মতো ঠোঁটকাটা নির্লজ্জ মানুষ আমি খুব কমই দেখেছি। লজ্জা কেন পাবো? এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। তার জন্য আপনি এসব অশ্লীল কথাবার্তা বলবেন? অশ্লীলতার কি দেখেছো জান? শুরু তো এখন হবে। জাংকুক তেকে জড়িয়ে ধরে এক লাফ মারে বিছানার উপরে। আমরা বিছানা আর তের আত্মার মাগফিরাত কামনা করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।